শেষ পর্যন্ত ভারতের সরকার গঠন করছে মোদি জোটই, তবে চ্যালেঞ্জ অনেক, পারবে কি সামাল দিতে? স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের আরো এক দেশ, গাজায় থামবে কি হত্যাযজ্ঞ? লেবাননে মার্কিন দূতাবাসে গুলি, হামলাকারী সিরিয়ান নাগরিক আটক। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। সব জল্পনা কল্পনা আর গুঞ্জনের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত সরকার গঠন করতে যাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট। বুধবার এনডিএ জোট শরিক অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি, টিডিপির প্রধান চন্দ্রবাবু নাইডু এবং জনতা দলের প্রধান ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জোটে থাকার ঘোষণা দিলে প্রায় অনিশ্চিত হয়ে যায় মোদীর সরকার গঠন। তবে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় গেল দুইবারের তুলনায় এবার মোদীকে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মত বিশ্লেষকদের। বিস্তারিত রিফাত জামানের ডেস্ক রিপোর্টে। এবার নাকি তিনি আর আগের মতো থাকতে পারবেন না, এবার তাকে বদলে যেতে হবে। আগের ইমেজ মুছে তৈরি করতে হবে নতুন ইমেজ, করতে হবে আপোষ, একক সিদ্ধান্ত আর একচ্ছত্র আধিপত্যের দিনও শেষ। এখন শুনতে হবে অন্যদের কথাও। এমন এক নাজুক অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি এখন ভারতের টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে যাওয়া নরেন্দ্র মোদী। রেকর্ড গড়া এই সফলতা উদযাপনের বদলে মোদী এখন এক সাগর উদ্বেগ আর উৎকণ্ঠার মাঝে হাবুডুবু খাচ্ছেন। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ব্যর্থতা পুরোপুরি বদলে দিচ্ছে নরেন্দ্র মোদীর রাজনৈতিক কেরিয়ারকে। বিশ্লেষকরা বলছেন, তৃতীয় মেয়াদে এসে অন্যরকম নতুন এক মোদীর দেখা পাবে ভারত। কিন্তু কেন মোদীকে বদলে যেতে হবে, কি ধরনের চ্যালেঞ্জ আসবে তার সামনে? পারবেন কি তিনি শরিকদের মতো করে চলতে, যা আগে কখনো করেননি মোদী? আর তার সরকারের ভবিষ্যৎই বা কী হবে? এমন সব প্রশ্ন এখন ভারত তো বটেই, গোটা বিশ্বের বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষের। নির্বাচনের ফলকে ঘিরে নানা নাটকীয়তা আর সব জল্পনা কল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বুধবার অনেকটাই নিশ্চিত হয়ে যায় ভারতের সরকার গঠন করতে যাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোটই। এদিন বিকেলে বৈঠকে মোদীকে সমর্থন দেয় এনডিএ জোট শরিক অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি, টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু এবং জনতা দলের প্রধান ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ঘোষণা দেন জোটে থাকার। মোদীকে সর্বসম্মতভাবে এনডিএ নেতা নির্বাচিত করা হয়। We are in NDA. I am going for NDA meeting. In course of time, anything will report. এর কয়েক ঘন্টা আগে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে পদত্যাগপত্র তুলে দেন নরেন্দ্র মোদী। সবকিছু ঠিক থাকলে আসছে ৮ জুন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নেবেন নরেন্দ্র মোদী। আর এরপরই প্রশ্ন উঠেছে, এত সব চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে টিকে থাকবেন নয়া প্রধানমন্ত্রী? কি হবে তার একদলীয় শাসনের আধিপত্যের? বিশ্লেষকরা বলছেন, এবার মোদীকে এমন কিছু করতে হবে যা তাকে আগে কখনো করতে হয়নি। অর্থাৎ গেল ২২ বছরে তিনি ৩বারের গুজরাটের মুখ্যমন্ত্রী এবং ২বার প্রধানমন্ত্রী হয়ে একরকম একচ্ছত্র আধিপত্য নিয়ে কাজ করেছেন। আর গত ১০ বছর যখন সরকার চালিয়েছেন নরেন্দ্র মোদী, তখন ক্ষমতার পুরোটাই তার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতেই থেকেছে। অন্য কেউ ক্ষমতার কেন্দ্রে ছিলেন না। তবে এখন জোট সরকার হলে সেখানে অন্যরাও অংশগ্রহণ করবে, তাদের কথাও শুনতে হবে, আর তাহলেই কেবল সরকার চলতে পারবে। এমনকি পার্লামেন্টের সিদ্ধান্ত নিতে হলেও শরিকদের উপর নির্ভর করতে হবে, যেহেতু বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই। আর সবচেয়ে বড় বিষয় হলো, নরেন্দ্র মোদীর পুরো রাজনৈতিক ক্যারিয়ারে এই মডেলে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। এখন হঠাৎ করে সমন্বয় করে ঐক্যমত্যের ভিত্তিতে রাজনীতি করা তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই নতুন কাজের ধরন তিনি কতটা গ্রহণ করতে পারবেন তার উপরই এই সরকারের ভবিষ্যৎ নির্ভর করছে। এখানে শেষ নয়, বিশ্লেষকরা বলছেন, এবার মোদীকে ধর্মীয় বিভাজন বা কট্টর হিন্দুত্ববাদী নীতি থেকে সরে আসতে হবে। সংখ্যালঘু নির্যাতন বন্ধ করে কর্মসংস্থানের উপর জোর দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, ভারতে যে গণতন্ত্র রয়েছে, আছে ধর্মীয় নিরপেক্ষতা আর সাংস্কৃতিক বৈচিত্র্য, মোদীর দুর্বল অবস্থান তারই বড় প্রমাণ। বিশ্লেষকরা বলছেন, এবারে নির্বাচনের ফল বিজেপির ভেতরেও পরিবর্তন আনবে। তাদেরকে ভবিষ্যতে এমন নেতা নির্বাচন করতে হবে যিনি একক ক্ষমতার অধিকারী হবেন না। তারা বলছেন, ২০২৯ সালে চতুর্থ মেয়াদে নরেন্দ্র মোদী দাঁড়ানোর সম্ভাবনা কিছুটা কম। তাই সেই সময়ে দলের নেতৃত্ব কে দেবেন তা এখনই ভাবতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।
ভারতের নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এনডিএ জোট সরকার গঠন করলেও একক দল হিসেবে ব্যর্থ নরেন্দ্র মোদীর বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা তো পায়নি, কংগ্রেসের চাপে চুরমার 400 আসনের ফাঁপা প্রত্যাশার বেলুনও। সরকার গড়লেও প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে মোদীকে নির্ভর করতে হবে শরিকদের উপর। বিজেপির আসন হারানোর পেছনের কারণ নিয়ে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। লোকসভা নির্বাচনে জোটগত সাফল্য পেলেও নরেন্দ্র মোদীর ভাগ্যে জুটল লজ্জার মুকুট। একা সরকার গঠনের জন্য 272 ম্যাজিক ফিগারের কাছে পৌঁছাতে পারেনি বিজেপি। সরকার গঠনে একসময়ের শক্তিশালী দলটিকে থাকতে হবে শরিকদের দয়ার অপেক্ষায়, করতে হবে দর কষাকষি। কিন্তু দক্ষ সংগঠক একজন নেতার এমন অবস্থা কেন হলো? কেন ধরে রাখতে পারলেন না একক সংখ্যাগরিষ্ঠতা? অগণিত অর্থ, বিপুল লোকবলে তৈরি মোদি ব্র্যান্ডিংও কেন ঠেকাতে পারল না বিজেপির ধস? গত এক দশক ধরে চলমান একচেটিয়া মোদি যুগের অবসান ঘটতে চলেছে। অনেকের মতে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশে আবার ফিরবে সত্যিকারের ডেমোক্রেসি। গুজরাটের মুখ্যমন্ত্রী কিংবা ভারতের প্রধানমন্ত্রী যখন যে পদে ছিলেন, মোদির পায়ের নিচে ছিল সংখ্যাগরিষ্ঠতার শক্তিশালী ভিত্তি। কাউকে সমঝে চলা কিংবা কোনো কিছুর তোয়াক্কা না করেই দেশটির রাজনীতিতে দুর্দণ্ড প্রতাপে ঘুরিয়েছেন ক্ষমতার ছড়ি। নির্বাচনে বিজেপির এমন লজ্জাজনক অবস্থার পেছনে দায়ী কারণগুলোর অন্যতম হচ্ছে ভারতের ক্রমবর্ধমান বেকারত্ব, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, অতিরিক্ত হারে বাড়তে থাকা ধনী গরিবের বৈষম্য, বিতর্কিত সেনা নিয়োগ আইন সংস্কার সহ বেশ কিছু বিষয়। মুসলমানদের নিশানা করে চালানো ইলেকশন ক্যাম্পেইনের ফলেও অনেক অঞ্চলে মোদি বিমুখ হয়েছে ভোটারদের একটি বড় অংশ। এনডিএ জোটের 400 আসন জয়ের লক্ষ্যে তৈরি উচ্চাভিলাষী স্লোগান আপ কি বার 400 পার আখেরে হয়েছে তাদের ক্ষতির কারণ। পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেলে সুবিধামতো সংবিধান পাল্টে দিতে পারে বিজেপি। অনেকের মনে ছিল এমন আশঙ্কা। যুক্তরাজ্যের চেয়েও আয়তনে বড় রাজ্য ভারতের উত্তরপ্রদেশ। জনবহুল এই প্রদেশটিতে মোদির দল খেয়েছে সবচেয়ে বড় ধাক্কা। রহস্যময় ব্যক্তিগত ব্র্যান্ডিং, সাধারণ অনুষ্ঠানকে চোখ ধাঁধানো ইভেন্টে রূপ দেয়া সহ নানা কৌশলের উপর নির্ভর ছিল নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা। একটি দুর্বল বিরোধী দল আর বিশাল আকারের চাটুকার গণমাধ্যম ইন্ডাস্ট্রির সহায়তায় গড়ে উঠেছিল বিজেপি নেতার চকচকে ইমেজ। এবারের নির্বাচনের ফলাফল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অনেকাংশেই উজ্জ্বলতা হারিয়েছে ব্র্যান্ড মোদি। এর মাধ্যমে এটাও প্রমাণ হলো সমর্থকরা তাকে যতটা অজেয় আর মহান ভেবেছিল, মোদি আসলে ততটা শক্তিশালী নন। শরিকদের সমর্থনে হয়তো টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর মসনদে বসবেন মোদি, কিন্তু তাকে কষ্ট দেবে লোকসভায় 60টিরও বেশি আসন হারানোর বেদনা। কাটা ঘায়ে নুনের ছিটে হয়ে থাকবে 400 আসন জেতার ফাঁপা প্রতিশ্রুতির ফলাফল। শত বাধার মাঝেও কংগ্রেস নেতৃত্বাধীন জোট প্রমাণ করেছে এক দশক ক্ষমতায় না থেকেও ফুরিয়ে যায়নি তাদের দম। বিজেপি সরকার গঠন করলেও মোদির দলকে পুরোপুরি নির্ভর করতে হবে শরিকদের উপর। সহযোগী দলগুলো কোনো কারণে অবহেলিত বোধ করলে তৈরি হবে জোট ভেঙে পড়ার ঝুঁকি। অপ্রত্যাশিত আর অভাবিত ঘটনার ঘনঘটায় যে কোনো সময় উড়ে যেতে পারে সরকারের ভিত্তি। এমন পরিস্থিতিতে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসলেও মিত্রদের দয়ার উপর দাঁড়িয়ে কতটা কারিশমা দেখাতে পারবেন মোদি, সেটা নিয়ে থাকবে ঘোর অনিশ্চয়তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে শুধু ধর্মান্ধতা দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চেয়েছিলেন বলেই প্রত্যাশিত ফল করতে পারেনি নরেন্দ্র মোদীর বিজেপি, বলেছেন নির্বাচন বিশ্লেষক এম শাখাওয়াত হোসেন। এই নির্বাচনের মধ্য দিয়ে ভারতের জনগণ দেশটির সংবিধান ও গণতন্ত্র ধরে রাখল বলে মন্তব্য করেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। বাংলাদেশ সহ এশিয়ার অন্যান্য দেশেও গণতান্ত্রিক চর্চার ওপর এই নির্বাচন প্রভাব রাখবে বলে আশা তার। ইমরুল কায়েসের রিপোর্ট। ভারতের নির্বাচনে এবার প্রত্যাশিত ফলাফল করতে পারেনি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিকদের সাথে কোয়ালিশন সরকার গড়তে হচ্ছে দলটিকে। সরকার বন্নি তয় হ্যায়। মোদীকে এই সময় খুব একটা কাজ হয়নি এবার। যদিও ভোটারদের পক্ষে টানতে রাম মন্দির কেন্দ্রিক যজ্ঞ, নিজেকে ঈশ্বরের অবতার ঘোষণা, মুসলিম বিদ্বেষের মতো ধর্মীয় উন্মাদনার আশ্রয় নেন নরেন্দ্র মোদী। জনগণের কথা না বলে শুধু ধর্মান্ধতার আশ্রয় নেয় বিজেপি কাঙ্ক্ষিত ফলাফল পায়নি বলে অভিমত বিশ্লেষকদের।
উন্নয়নের কোনো কথা নেই, ইকোনমির কোনো কথা ছিল না, বেকারত্ব ঘোষণার কোনো কথা ছিল না, যারা ভারতের পিছিয়ে পড়া যে সমস্ত যে শ্রেণী আছে তাদের কোনো কথা ছিল না, এবং পার্টিকুলার একটি ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার সারাক্ষণ তাই করেছিলেন। তো এইসব কারণে আমি মনে করি যে বিজেপির পতন হয়েছে। গত কিছুদিন ধরে বিভিন্নভাবে যে ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, তাতে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি যে রিস্কগুলো তৈরি হয়েছিল, ভারতের জনগণ কিন্তু সেই জায়গাগুলো, আশঙ্কাগুলোকে এবার নির্বাচনের মধ্যে দূরীভূত করে দিয়েছে, এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ভারসাম্যমূলক যে ক্ষমতাটা চলে বা ভারসাম্য রেখে ক্ষমতাটা চলে, সেই জায়গায় আবার সেটাকে মনে হয় ফেরত নিয়ে গেছে। যেহেতু বিরোধী পক্ষ বেশ ভালো রকমের ফলাফল করে এসছে, কাজেই সেখানে ভারসাম্যটা, আমার ধারণা, নতুন করে একটা ভারসাম্য তৈরি হবে। কোয়ালিশন সরকার গঠিত হলে বাংলাদেশের সাথে সম্পর্ক কেমন হবে তা দেখতে কিছুটা সময় লাগবে বলে মনে করেন তারা। যারা মোদির সময় যে রিলেশনটি তৈরি হয়েছিল, সেটা কিন্তু সরকার টু সরকার, সেখানে জনগণের সম্পৃক্ততা খুব ছিল বলে আমি মনে করি না। এখন যদি অন্য কেউ আসে, সেটা মনে করে যে বাংলাদেশের জনগণের সাথেও সম্পর্কটা করতে হবে, কারণ ভারতের সাথে আর কারোর সম্পর্ক কিন্তু ভালো নেই বাংলাদেশ ছাড়া। মোদি প্রধানমন্ত্রী থাকবেন এবং সেক্ষেত্রে বিজেপির নেতৃত্বে এনডিএর অন্যান্য সহযোগিতার সহায়তায় সরকারটা গঠিত হবে, এটাই এখনো পর্যন্ত প্রত্যাশিত। এবং এটা হলে কিন্তু আমি বাংলাদেশের সাথে সম্পর্ক যেভাবে চলছে এই গতিতেই বা এই ধারাতেই যাবে বলে আমার ধারণা। এবারের নির্বাচনের মধ্যে দিয়ে ভারতের আঞ্চলিক দলগুলোর উঠে আসা গণতন্ত্রের জন্য ইতিবাচক বলে মন্তব্য বিশ্লেষকদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। তরুণদের উত্থানে রঙিন হয়ে উঠেছে এবার ভারতের 2024 লোকসভা নির্বাচন। যারা ছিলেন না আলোচনায়, সবাইকে অবাক করে সেই তরুণরাই এবার দেখিয়েছেন চমক। এবারের লোকসভা নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে চমক দেখিয়েছেন কয়েকজন প্রার্থী। মীর ফজলে রাব্বির রিপোর্টে জানবো বিস্তারিত। ওরে তরুণ ওরে আমার কাঁচা, আধমরাদের ঘামেরে তুই বাঁচা। রবীন্দ্রনাথের এই মন্ত্রেই যেন জেগে উঠেছে এবার ভারতের ভোটাররা। তরুণ প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিয়ে সেটি প্রমাণ করে দিল ভারতের জনতা। তরুণদের উত্থানে রঙিন হয়ে উঠেছে ভারতের 2024 লোকসভা নির্বাচন। যারা ছিলেন না আলোচনায়, সবাইকে অবাক করে সেই তরুণরাই এবার দেখিয়েছেন চমক। পশ্চিমবঙ্গের নরেন্দ্র মোদীর অহমিকাকে চূর্ণ বিচূর্ণ করেছেন মমতা ব্যানার্জির ভাতিজা ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি। এই কেন্দ্রে রেকর্ড 7 লাখের বেশি ভোটে জয়লাভ করেছেন অভিষেক। এবারের নির্বাচনে দলের সব দায়িত্বই ছিল তার কাঁধে। নির্বাচনে দলের প্রচার পরিকল্পনা থেকে শুরু করে স্লোগান, সবকিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অভিষেকের। পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও অবিচারকে প্রচারে তুলে ধরেছেন তিনি। লোকসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস দলের ক্যাপ্টেন হিসাবে কাজ করে গেছেন অভিষেক ব্যানার্জি। মাত্র 13 বছর আগে রাজনীতিতে আসা অভিষেকের উত্থান ছিল চোখে পড়ার মতো। কারাগারে থেকেও লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন ভারত শাসিত কাশ্মীরের সাবেক সংসদ সদস্য শেখ আব্দুল রশিদ। প্রায় 5 বছর ধরে জেলে বন্দী থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসাবে শুধু নির্বাচন নয়, বিপুল ভোটের ব্যবধানে জয়ও ছিনিয়ে আনেন শেখ আব্দুল রশিদ। গণমানুষের কাছে ইঞ্জিনিয়ার নামে পরিচিত রশিদ 2019 সাল থেকে সন্ত্রাসী অর্থায়নের মামলায় তিহারের কারাগারে রয়েছেন। তবে দীর্ঘ কারাবাস তার জয় ঠেকাতে পারেনি। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 1 লাখ ভোট পেছনে ফেলে নিজের জয় নিশ্চিত করে চমক দেখিয়েছেন তিনি। আর এর মাধ্যমে প্রথমবারের মতো বিচ্ছিন্নতাকামী এক নেতা ভারতীয় পার্লামেন্টে ঢুকে পড়ল। উত্তরপ্রদেশকে বলা হয় বিজেপির ঘাঁটি। 2014 সাল থেকে রাজ্যটি দখলে রেখেছে বিজেপি। ভারতের জাতীয় রাজনীতির অন্যতম ভরকেন্দ্র এই উত্তরপ্রদেশই বিড়ম্বনা বাড়ল বিজেপির। ঢাকঢোল পিটিয়ে মোদি যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করলেন, সেই যোগী আদিত্যনাথ এ রাজ্যের দাপুটে নেতা তথা মুখ্যমন্ত্রী।
এবারের লোকসভা নির্বাচনে এনডিএর আসন সংখ্যা থামল ৩৮-এ। অন্যদিকে ৪১ আসন নিয়ে জয় পেয়েছে ইন্ডিয়া জোট। এর মধ্যে সমাজবাদী পার্টি একাই পেয়েছে ৩৫ আসন। আর এর নেপথ্যে ছিল উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের চৌখস নেতৃত্ব। গেরুয়া ঝড় রুখে দেওয়ার পাশাপাশি বিপুল ভোটে জয়ী হয়ে নতুন এক চমক উপহার দিলেন তিনি। নতুন প্রজন্মের ৩ নেতার এই জয় জয়কার স্বপ্ন দেখাচ্ছে ভারতবাসীকে। আগামী দিনে তারা দেশ গড়ার কাজে কতখানি ভূমিকা রাখতে পারবেন সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ভারতের 18তম লোকসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন বলিউড টলিউড সহ বিভিন্ন ইন্ডাস্ট্রির শোবিজ তারকারা। এবার তারকাদের অংশগ্রহণে নির্বাচনী মাঠ ছিল সরগরম। প্রথমবার এসেই যেমন কেউ করেছেন বাজিমাত, আবার কারো ঝুলিতে যোগ হয়েছে বিজয়ের হ্যাট্রিক, আবার কেউ হয়েছেন পরাজিত। বিস্তারিত থাকছে হাসনাত জুবায়েরের প্রতিবেদনে। বেশ কয়েকদিন ধরে সকলের দৃষ্টি ছিল ভারতের 18তম লোকসভা নির্বাচনের দিকে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে মঙ্গলবার দিনভর প্রকাশ পেতে থাকে ভোটের ফলাফল। সবার জল্পনা শেষে সামনে এসেছে চূড়ান্ত ফল। এবার ভারতের পার্লামেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন বলিউড থেকে শুরু করে টলিউড, ভোজপুরি সহ বিভিন্ন ইন্ডাস্ট্রির শোবিজ তারকারা। তারকাদের অংশগ্রহণে এবার নির্বাচনী মাঠ ছিল সরগরম। প্রথমবার এসেই যেমন কেউ করেছেন বাজিমাত, আবার কারো কারো ঝুলিতে যোগ হয়েছে বিজয়ের হ্যাট্রিক। জয়ের তাগিদে হাড্ডাহাড্ডির লড়াই হয় তারকাদের মধ্যেও। ভোট গণনা শেষে কেউ হেসেছেন বিজয়ের হাসি, আবার কেউ হয়েছেন পরাজিত। চলুন দেখে নেওয়া যাক হাড্ডাহাড্ডির লড়াই শেষে বিজয়ের হাসি হাসলেন যেসব তারকারা। পশ্চিমবঙ্গের ঘাটাল থেকে লড়েছেন টলিউডের জনপ্রিয় 2 অভিনেতা। তৃণমূলের হয়ে লড়াই করেছেন চিত্রনায়ক দীপঙ্কর অধিকারী ওরফে দেব, যিনি বিগত 2 লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে জিতেছিলেন। অন্যদিকে বিজেপি প্রার্থী চিত্রনায়ক হিরণ চট্টোপাধ্যায় টানা 3য়বারের মতো জয় ধরে রাখলেন চিত্রনায়ক দেব। প্রথমবার তৃণমূল প্রার্থী হন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। হুগলি আসন থেকে 5,70,976 ভোট পেয়ে বিজয়ের হাসি হাসলেন তিনি। অন্যদিকে 51,654 ভোটের ব্যবধানে রচনার কাছে হেরে গিয়েছেন বিজেপির প্রার্থী টলিউডের আরেক অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। প্রথমবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে এবার নির্বাচনে লড়েন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশের মান্ডি আসনে প্রাথমিক ফলাফলে 5,37,022 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। এছাড়া আরও যারা জিতেছেন তারা হলেন সায়নী ঘোষ, হেমা মালিনী, শত্রুঘ্ন সিনহা, জুন মালিয়া সহ আরও বেশ কয়েকজন তারকা। হাসনাত জুবায়ের, নিউজ ডেস্ক, বাংলা ভিশন। স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের পথ ধরে এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল ইউরোপের আরেক দেশ স্লোভেনিয়া। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছে দেশটি। সে সাথে ফিলিস্তিনি জনগণের দুর্দশা ঘোচাতে অবিলম্বে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে স্লোভেনিয়া। বিস্তারিত হিজল জোবাইরের টেক্সট রিপোর্টে। ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের আরেক দেশ স্লোভেনিয়া। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে বিপুল ভোটে এ সংক্রান্ত প্রস্তাব পাশ হয়। পার্লামেন্টের 90 আইন প্রণেতার মধ্যে 52 জন প্রস্তাবটির পক্ষে ভোট দেন। বিপরীতে একটি ভোটও পড়েনি। বিরোধী দলের আইন প্রণেতারা ভোটে অংশ নেননি। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিলম্বিত করার প্রস্তাব ছিল তাদের, তবে তা নাকচ হয়ে যায়। পার্লামেন্টে প্রস্তাব পাশের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী তানিয়া ফেইজন বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিতে ফিলিস্তিন ইসরায়েল 2 রাষ্ট্রভিত্তিক সমাধান চায় স্লোভেনিয়া। সে লক্ষ্যেই 147তম দেশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল তারা। প্রধানমন্ত্রী রবার্ট গোলব বলেন, ঐতিহাসিক এই স্বীকৃতির মধ্য দিয়ে গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের কাছে আশার আলো পৌঁছে দিতে চায় স্লোভেনিয়া। এর আগে 22 মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। 28 মে থেকে তা কার্যকর হয়। তাদেরই পথ অনুসরণ করে অবশেষে স্লোভেনিয়াও ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। এই স্বীকৃতি গাজায় চলমান ইসরায়েলি নৃশংসতা বন্ধে বৈশ্বিক প্রচেষ্টাকে আরও জোরালো করবে বলে আশাবাদ স্লোভেনিয়ার। এর আগে ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক রিপাবলিক, পোল্যান্ড, স্লোভাকিয়া, রোমানিয়া ও বুলগেরিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। শিগগিরই মাল্টাও এ পথে হাঁটবে বলে জানিয়েছে।
এরই মাঝে সোমবার জাতিসংঘের ২০ জনেরও বেশি বিশেষজ্ঞ ও বিশেষ রিপোর্টার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সব দেশের প্রতি আহ্বান জানান। হিজল জোবায়ের, বাংলা ভিশন। লেবাননের বৈরুতের মার্কিন দূতাবাস লক্ষ্য করে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে আহত হয়েছে দূতাবাসের এক নিরাপত্তা কর্মী। পরে লেবানন সেনাবাহিনীর সাথে গুলি বিনিময় আহত হয় এক বন্দুকধারী। সেনাবাহিনী জানিয়েছে হামলাকারী একজন সিরিয়ান নাগরিক। আহত বন্দুকধারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীর সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও তার রক্তমাখা কাপড়ে জঙ্গি গোষ্ঠী আইএস বা ইসলামিক স্টেট লেখা ছিল। ওই হামলাকারীর সাথে থাকা আরো এক বন্দুকধারীর খোঁজে সেখানে চলছে তল্লাশি অভিযান। মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় সকাল 8:30টার দিকে দূতাবাসের গেটে গুলির শব্দ শুনতে পাওয়া যায়। বৈরুতের উত্তরে একটি অত্যন্ত সুরক্ষিত অঞ্চলে থাকা এই মার্কিন দূতাবাসের সামনে রয়েছে একাধিক চেকপয়েন্ট। কড়া এই নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে বন্দুকধারী কিভাবে সেখানে গেল তা খতিয়ে দেখছে লেবানন কর্তৃপক্ষ। এই হামলার পর দূতাবাস এলাকা ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এর আগে গেল সেপ্টেম্বরেও দূতাবাসের কাছে গুলি চালানো হয়েছিল, তবে তখন কেউই হতাহত হয়নি। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।